হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজ্যোতি আর আপনারা শুনছেন থ্রিলার নাইট, বাংলা সাহিত্যের নতুন ঠিকানা। আজ আমাদের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গাধরের বিপদ। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি এবং গঙ্গাধরের চরিত্রে রয়েছে রণিত সিংহ রায়। তাহলে শুরু করা যাক। অনেক দিন আগের কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর, কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখে ভুগত প্রায়ই। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনদের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুকো হাতে নিয়ে নিজেদের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাদ খাঁ। পেশোয়ারে মুসলমান, মেটে বুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে, কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেই দিকে যায়নি। ভেবে চিনতে সে মেটে বুরুজেই রওনা হলো। সুদ বেশি হলে আর উপায় কি? টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটে বুরুজে গিয়ে খোদাদাদ খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করে টাকা নিতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে সে ট্রাম ধরবে। সে হন হন করে হেঁটে আসছে, এমন সময় একজন লোক তাকে ডেকে বলল, এ সাহেব, ইধার শুনিয়ে তো সারা। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলো সেখানে কতকগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার। স্থানটা নির্জন, তার ওপর আবার তার সঙ্গে টাকাও রয়েছে। গঙ্গাধরের মনে একটু সন্দেহ হলো না এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না। পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতেও ভাঙা বাংলায় মিশিয়ে বলল, বাবু, সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বলল, এখানে কথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বলল, জিনিসটা কোকেন আছে, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ও ব্যবসা করেনি। কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় পড়েছে সে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। অনুনয়ের সুরে বলল, বাবু, আপনি নিন, আপনার ভালো হবে, সিকি করিতে দেব,
আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না। ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি না, পুলিশের ভয়ও আছে। কেউ কথা বলছে না বাবু, সেই হয়েছে আরও মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো কেন বলেন দেখি? আগে যারা ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি কার রাজি হবেন না বাবু? মাল দেখুন, পরে দাম দস্তুর হবে। লোকটার গলার সুরে একটা শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শুনে ফেলে এই ভয় বেশি জোরে ডাকতেও পারল না। চাপা গলায় বাংলা হিন্দিতে মিশিয়ে ডাকল, কোথায় গিয়া ও খাঁ সাহেব? এদিক ওদিক চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বলল, আরে জলদি চলো, অনেক দূর জানে হোগা। কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে। আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটিগঙ্গার ধার ধরে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওই দিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকা কাদার ওপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও সব দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাটার বন, পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা অদ্ভুত প্রশ্ন করল। গঙ্গাধরের দিকে চেয়ে তিনি বললেন, আমায় দেখতে পাচ্ছ তো? ওমা, কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধেবেলাতেও চোখের ঠাউর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করল, তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চকিতে পেছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, কেন, সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে যদি ভেবে থাকো, তবে ভালো হবে না যেন। মাল দেব, তুমি টাকা দেবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ? লোকটার চোখের চাহনি কেমন যেন অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। খুব ভালো দেখা যায় না, কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একাই সন্ধেবেলাতে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার একবার ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেছে তখন আর ছাড়া নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে, এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর। একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় যেন চলে গেল। গঙ্গাধর বসে চারিধার দেখল। গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সারা শব্দও নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার অত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা বেশ পুরনো এবং যেন অনেককাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়। চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মধ্যে। সামনের দৌড়টা উই ধরা, যেন এক্ষুনি ভেঙে পড়বে। গঙ্গাধরের
কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষ আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে ঝুনো ব্যবসায়ী, বাঙাল দেশ থেকে নতুন আসেনি। ওই লোকটির কথার সুরে কি জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে এখানে। তার সাধ্য ছিল না যে সে আটকায়। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার এক্ষুনি ফুটে বেরোলো। কোথাও সে চলে গিয়েছিল এমন মনে হয় না। পাকার ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকল। গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বলল, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক টিপ টিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওই লোকটা ওর লম্বা হাতে গলা টিপে ধরবে তার, কিংবা ছুরি বুকে বসিয়ে দেবে। সেই ফন্দিতেই এতদূর ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, অনুসন্ধান রেখেছিল। কে জানে খোদাদাত খায়ের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবল দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ, এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদাম ঘরের ওই দিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও আর কিচ্ছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা স্যাঁতস্যাঁতে। মনে হলো কতকাল এর মধ্যে যেন কোনো মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা যে মাঝে মাঝে কোথায় যায়। অল্পক্ষণ, মিনিট 2 হবে, কেউ কোথাও নেই, শুধু একলা গঙ্গাধর। আবার সেই ভয়টা হলো, কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কিরকম ভয়? আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট 2 পরেই খাঁ সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে। হঠাৎ একটা অদ্ভুত কথা বলল খাঁ সাহেব। বলল, এই, তুমি কালা নাকি? এতক্ষণ কথা বলছি, শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম, তা দেখতে পেয়েছো? শাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হা করে সঙের মতো দাঁড়িয়ে কেন? বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। মুড়ের মতো দৃষ্টিতে চেয়ে বলল, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় শাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সামনে দাঁড়ানো খাঁ সাহেবের মুখের দিকে চাইল। আর সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত, পা, সারা দেহটা যেন চুরচুর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে।
খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে ভীষণ মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখার জন্য চেষ্টা করে চলেছে আপ্রাণ, কিন্তু আর পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুড়িয়ে গেল, উড়ে গেল। 1, 2, 3। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে, আর সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের ওপর অজ্ঞান হয়ে পড়ে গেল। একটা দেশি ভর গাছে কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা সব ঠিকই ছিল, কানা কড়িও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস 2 পরে মেটে বুড়ুজে খোদাদাত খায়ের কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাওয়ার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বলল। খোদাদাত খা গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, শাহজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তাক্তা ঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে সার ছিল, কোথায় সে মাল রাখতো কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে খুন হয়। কে বা কেন তাকে খুন করলো তা জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। তবে দলের লোকই তাকে খুন করেছিল, এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকেই ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্যে। ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দোজখের বোঝা। তা বাবু, সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই। মনে থাকলেও সে আর যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক ভাবটা। হতভাগ্য এতদিনেও কি বোঝেনি যে সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিক।